Good morning. Welcome to my class. Sir Chandan here. আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্টের তৃতীয় চ্যাপ্টারটা পড়ছি, অর্থনীতি সংস্কার 1991 থেকে, ইকোনমিক রিফর্ম সিন্স 1991, পার্ট এ। আমরা এটা দুটো পার্টে পড়বো চ্যাপ্টারটা। আর এটা প্রথমে আমি বলে নিচ্ছি, এই চ্যাপ্টারটার মধ্যে কতগুলি আমরা আননোন টার্মস পাবো, যেগুলো আমরা ম্যাক্রোর শেষের দিকে চ্যাপ্টারগুলির মধ্যে গিয়ে পড়লে পরে ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা। এখন আপাতত একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু টার্মগুলো এখন মনে রাখলে আপাতত চলবে। ম্যাক্রোতে গিয়ে আমরা সবগুলি শিখে নেব, ঠিক আছে? শুরু করছি। চ্যাপ্টারটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার 1991 থেকে। আমরা আগের যে চ্যাপ্টারগুলি পড়েছিলাম, প্রথম চ্যাপ্টারটা ছিল 1947 পর্যন্ত, ভারতের স্বাধীনতা পর্যন্ত। পরের চ্যাপ্টারটা ছিল 1990 পর্যন্ত। দুইটা পার্টে ছিল, দুটো চ্যাপ্টার। এই দুইটা গ্যাপের মধ্যে কি পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল ভারতে, এটা আমরা পড়েছিলাম আগের দুটো চ্যাপ্টারের মধ্যে। এখন আমরা 91 এর পর থেকে, তাহলে হঠাৎ করে 1991 এর পর থেকে ভারতীয় অর্থব্যবস্থার সংস্কারের প্রয়োজন কেন দেখা দিল? এর আগে কি অসুবিধা ছিল? আগে তো ভালোই চলছিল। কিন্তু না, আগের পরিস্থিতিটা মোটেই ভালো ছিল না। 1990 এর আগের দশকটা, মানে 80-র দশক বা 70-এর শেষ দিক থেকে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে খুব বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। কতগুলি অর্থনৈতিক অবস্থা খুবই রুগ্ন হয়ে পড়েছিল। এর মূলত যে কারণগুলি ছিল, অর্থাৎ অর্থনৈতিক সংস্কারের যে পটভূমি ছিল, পটভূমি বলতে আমরা কেন অর্থনৈতিক সংস্কারগুলি হাতে নিয়েছিলাম, এর মূলত 5টি পটভূমি ছিল। নাম্বার 1 হচ্ছে সরকারি ক্ষেত্রের রুগ্ন অবস্থা। সরকারি ক্ষেত্রের রুগ্ন অবস্থা। সরকারি ক্ষেত্রের রুগ্ন অবস্থা বলতে কি বুঝি আমরা? সরকারি ক্ষেত্রের রুগ্ন অবস্থা হচ্ছে 90-এর দশকের আগের দিকে আমরা কি জানতাম, ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রই ছিল সরকারি নিয়ন্ত্রণাধীন, ব্যক্তিগত ক্ষেত্র খুবই কম ছিল। যার ফলে দিন দিন সরকারি ক্ষেত্রের উন্নয়নের পরিবর্তে অনুন্নয়ন লক্ষ্য করা যাচ্ছিল। কারণ সরকারি ক্ষেত্রে যারা কাজ করতো, তাদের কাজের প্রতি কিছুটা বেসরকারি ক্ষেত্রের তুলনায় কম মনোযোগ থাকে। কেননা সরকারি ক্ষেত্রের মধ্যে কোনো পেনাল্টিও থাকে না, কোনো রিমুনারেশনও থাকে না, ভালো কাজের জন্য কোনো উন্নয়নও থাকে না, খারাপ কাজ করলে খুব একটা পানিশমেন্টের ব্যবস্থা থাকে না। এই জন্য সরকারি ক্ষেত্রের প্রতি, কাজের প্রতি এটা অনীহাতের লক্ষ্য করা যায়, যা 1990-এর দশকের প্রথম দিকে খুব ব্যাপক আকার ধারণ করেছিল। ফলে বেশিরভাগ সরকারি ক্ষেত্রেই রুগ্ন আকার ধারণ করে। নাম্বার 2 ছিল ব্যালেন্স অফ পেমেন্টে ঘাটতি। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে লেনদেন উদ্বৃত্ত, আমদানি রপ্তানি মূলত বলতে যা বোঝায়, এর ঘাটতিটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। অর্থাৎ একটা দেশে মোট কি পরিমাণ অর্থ একটা দেশে আগমন হলো আর কি পরিমাণ অর্থ নির্গমন হলো বহির্বিশ্বের সাথে। এখন আগমনের পরিমাণটা যদি নির্গমনের পরিমাণ থেকে কম হয়, তখনই লেনদেন উদ্বৃত্তে ঘাটতি দেখা দেয়। মানে আমরা কত টাকা বিদেশ থেকে উপার্জন করলাম এবং কত টাকা বিদেশে দিলাম, এই দুইয়ের পার্থক্যটা হচ্ছে লেনদেন উদ্বৃত্ত। এখন যদি দেখা যায় আমরা যে পরিমাণ আয় করেছি এই তুলনায় ব্যয় বেশি হয়ে গেছে, অর্থাৎ রপ্তানি পরিমাণটা বেশি হয়ে গেছে, আমদানি পরিমাণটা বেশি হয়ে গেছে, রপ্তানি পরিমাণটা কম হয়ে গেছে, তখনই কিন্তু লেনদেন উদ্বৃত্তে ঘাটতি দেখা দেবে। তো লেনদেন উদ্বৃত্তে যদি ঘাটতি হয়, তখন কি হবে? ভারতবর্ষের নিজস্ব আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাবে, কারণ আমরা বিদেশ থেকে বেশি বেশি জিনিস কিনে আনছি, আমাদের খরচ বেশি হয়ে যাচ্ছে। নাম্বার 3, মুদ্রাস্ফীতি। তখন 90-এর দশকের শুরুর দিকে মুদ্রাস্ফীতির হার ছিল খুব বেশি, কারণ চাহিদার পরিমাণ ছিল বেশি এবং যোগানের পরিমাণ ছিল কম। চাহিদা যোগানের, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান বলতে বোঝায় এটা অ্যাগ্রিগেট ডিমান্ড থেকে যখন অ্যাগ্রিগেট সাপ্লাই, সামগ্রিক যোগান থেকে যখন সামগ্রিক চাহিদা বেশি হয়ে যাবে, তখনই দেশে মুদ্রাস্ফীতি দেখা দেবে। সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদাটা তোমরা পড়বে পরের চ্যাপ্টারটার মধ্যে, ম্যাক্রোর চ্যাপ্টার 3-র মধ্যে। তাহলে এই দুইটা পার্থক্য যদি হয়, তখন দেশে মুদ্রাস্ফীতি দেখা দেবে। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? জিনিসপত্রের দাম বেড়ে যাবে, অত্যধিক দাম হয়ে যাবে জিনিসপত্র, তখন কি হবে? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তাহলে এটা একটা অর্থনৈতিক দুর্বল দিক। 4 নম্বরটা ছিল বৈদেশিক
মুদ্রা সঞ্চয়ে পরিমাণে হ্রাস। বৈদেশিক মুদ্রা সঞ্চয় কখন হবে? যদি আমাদের রপ্তানি পরিমাণটা বেশি হয়, আমদানির পরিমাণটা কম হয়, তাহলে আমরা বৈদেশিক মুদ্রা পরিমাণটা সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারবো। কিন্তু আমরা কি দেখেছি এই ক্ষেত্রে? পয়েন্ট নাম্বার 3-2 মধ্যে দেখেছি আমরা লেনদেন বৃদ্ধিতে ব্যাপক ঘাটতি ছিল, ফলে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ ছিল খুব কম। যার ফলে কী হয়েছিল, ভারত যেসব ঋণগুলি নিয়েছিল এই ঋণগুলি পরিশোধ করার মতো ক্ষমতা ভারতবর্ষের হাতে তখন ছিল না। 90-এর দশকের শুরুর দিকে এই ঋণ পরিশোধের ক্ষমতা ভারতবর্ষের হাতে ছিল খুব কম। যে পরিমাণ ঋণ নেওয়া ছিল সেই ঋণ পরিশোধের আর্থিক অবস্থা ভারতবর্ষের হাতে না থাকায় কী হলো, বৈদেশিক মুদ্রা বান্ধনের ঘাটতি দেখা দিল এবং ভারতবর্ষ যে ঋণগুলি নিয়েছিল সেগুলি আর যথাসময়ে বা সঠিক পরিমাণে ফেরত দিতে পারছিল না। 5 নম্বর পয়েন্টটা ছিল খুব গুরুত্বপূর্ণ, বৈদেশিক ঋণ। তখন বৈদেশিক ঋণের পরিমাণ ছিল বেশ বেশি। কেন বৈদেশিক ঋণ বেশি ছিল? কারণ সরকারি ব্যয় যে পরিমাণ হতো, সরকারি ব্যয়ের তুলনায় সরকারি আয় ছিল কম, মানে সরকারের উপার্জন কম, ব্যয় বেশি। এটা আমাদের পরিবারে লক্ষ্য করা যায়। যদি কোনো ফ্যামিলির মধ্যে দেখা যায় আমাদের ব্যয় বেশি হয়ে গেছে, আয় কম, তখন আমরা কি করি? অন্যর থেকে লোন নেব, ব্যাংকের থেকে লোন নেব, বা কোনো আমাদের ফ্রেন্ড বা ফ্যামিলির কারোর কাছ থেকে লোন নেব। এটা দেশের ক্ষেত্রে একই রকম। যখন সরকারি ব্যয় আয়ের থেকে কম হয় তখন সরকার কী করতে হয়? প্রচুর পরিমাণে লোন নিতে হয়, বিদেশ থেকেও লোন নিতে হয়, দেশের অভ্যন্তর থেকেও লোন নিতে হয়। এই বিভিন্ন কারণে তখন মূলত এই 5-6টা কারণের জন্যই তখন আর্থিক দিকে ভারতবর্ষ খুব দুর্বল হয়ে পড়েছিল এবং এই দুর্বলতা দূর করার জন্য ভারতবর্ষের ছিল প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন এবং এই অর্থ যদি লোন না নেওয়া হয় তাহলে এই সমস্যাগুলি দূর করা সম্ভব হতো না। ঠিক আছে, তাহলে এই কারণে ভারতবর্ষ তখন কী করছিল? সংস্কারের পথে হেঁটেছিল। সংস্কার করতে গেলে কী দরকার ছিল? প্রথমেই দরকার ছিল ভারতের প্রচুর পরিমাণে ঋণ, এবং ঋণ কোত্থেকে নিয়েছিল? ভারতবর্ষ তখন বাধ্য হয়েছিল IMF থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে প্রচুর পরিমাণ লোন নিতে। প্রায় $7 বিলিয়ন তখন ভারতবর্ষ IMF থেকে লোন নিয়েছিল এই আর্থিক মন্দাটাকে দূর করার জন্য। কিন্তু এখন লোন যখন নিয়েছিল তখন লোন তো আর ফ্রিতে দেয় না। লোন দেওয়ার পেছনে IMF কী করেছিল? ভারতবর্ষের কাছে কতগুলি শর্ত রেখেছিল যে আমি তোমাকে লোনটা দেব, কিন্তু এর বিনিময়ে তোমাকে কতগুলি শর্ত পালন করতে হবে। কি কি শর্ত দিয়েছিল? মূলত 3টা শর্ত IMF তখন ভারত সরকারকে দিয়েছিল। নাম্বার 1টা ছিল বেসরকারি ক্ষেত্রের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ তুলে দেওয়া। ঠিক আছে, আমরা কি জানতাম? 1990-এর আগে সবগুলি ছিল সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে ছিল খুবই কম, আর যেগুলি ছিল এগুলিও সরকার দ্বারা প্রচণ্ডভাবে নিয়ন্ত্রিত ছিল, যার ফলে বেসরকারি ক্ষেত্রে খুব একটা ফ্লারিশ করতে পারেনি, খুব একটা এগিয়ে যেতে পারেনি, শুধু এই সরকারি নিয়ন্ত্রণের জন্য। 2 নম্বরটা কি ছিল? 2 নম্বর ছিল বেশিরভাগ ক্ষেত্র থেকে সরকারি ভূমিকাকে হ্রাস করানো। সরকার তার ভূমিকা কমিয়ে দিতে হবে, সরকার বেসরকারি হাতের নিয়ন্ত্রণটা তুলে দিতে হবে, সরকার ইচ্ছা মতো যেখানে সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। 3 নম্বরটা ছিল বৈদেশিক বাণিজ্যকে অবাধ করা মানে সরকারি বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ সব তুলে দেওয়া। এটা ছিল 3য় শর্ত। ঠিক আছে, এই 3টা শর্ত তখন IMF ভারত সরকারের কাছে রেখেছিল যে তুমি যদি এই শর্তগুলি পালন করো তাহলেই আমি তোমাকে $7 বিলিয়ন লোন দিব। তখন ভারতবর্ষের কাছে আর কোনো গত্যন্তর ছিল না, কারণ লোন নিতে বাধ্য। তখন কি করেছিল ভারতবর্ষ সরকার? এই শর্তগুলি মেনে নিয়েছিল, কারণ আমরা ইংরেজিদের কথা জানি, বেগার্স হ্যাভ নো চয়েস, ভিক্ষুকের কাছে কোনো
চয়েস থাকে না। ভারতবর্ষকাতেও তখন কোনো চয়েস ছিল না, এটা নিতে বাধ্য হয়েছিল। তখন ভারত সরকার এই পরপর 3টা শর্ত মেনে নেয়। এই শর্তগুলি মেনেই ভারত সরকার সংস্কারে হাত দেয়। এই 3টা শর্ত কি ছিল? প্রথমটা ছিল বেসরকারি ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং বিধিনিষেধ তুলে দেওয়া। বেসরকারি ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিধিনিষেধ তুলে দেওয়ার মানে কি? এর মিনিংটা হচ্ছে লিবারালাইজেশন, উদারীকরণ, উদারীকরণ, যেটাকে ইংরেজিতে বলে লিবারালাইজেশন। লিবারালাইজেশন মানে উদারীকরণ। ইংরেজি টার্মগুলো তোমাদের শিখতে হবে। দ্বিতীয়টা ছিল বেসরকারি ভূমিকা হ্রাস, মানে কি? বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন। তৃতীয়টা ছিল বৈদেশিক বাণিজ্য অবাধ করা, মানে বহির্বিশ্বের সাথে আমাদের যে বৈদেশিক বাণিজ্য ছিল তার পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং সরকারি নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বিলুপ্ত করা। এটা হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। গ্লোবালাইজেশন। এই 3টা শর্ত তখন ভারতবর্ষকে আইএমএফ তরফ থেকে দেওয়া হয়েছিল। ভারতবর্ষকে বলা হয়েছিল তোমাকে তোমার অর্থনীতিকে লিবারালাইজ করতে হবে, উদারীকরণ করতে হবে, তোমার সরকারি ক্ষেত্রের উপর নিয়ন্ত্রণ কমাতে হবে, মানে প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ করতে হবে, বৈদেশিক বাণিজ্যকে অবাধ করতে হবে, অর্থাৎ বিশ্বায়ন, অর্থাৎ গ্লোবালাইজেশন করতে হবে। এই 3টা শর্ত তখন ভারতবর্ষকে তখন আইএমএফ দিয়েছিল এবং ভারতবর্ষ 3টা শর্তই মেনে নিয়েছিল, যে আমরা বিশ্বায়নও করব, প্রাইভেটাইজেশনও করব, লিবারালাইজেশনও করব। এখন আমরা একে একে আসছি কিভাবে এটা করা হয়েছিল। এখন নয়া অর্থনীতির মূলত 2টা টার্গেট ছিল। টার্গেটগুলি কি ছিল? কেন নয়া অর্থনীতিটা গ্রহণ করবে, কিভাবে নয়া অর্থনীতিটা করা হয়েছিল, ইমপ্লিমেন্ট করা হয়েছিল? 1991 সালে যে নয়া অর্থনীতি করা হয়েছিল, নয়া অর্থনীতিকে বলে নিউ ইকোনমিক পলিসি, অর্থনৈতিক সংস্কারকে নিউ ইকোনমিক পলিসি। এটা মূলত 2টা ভাগ ছিল। একটা ছিল স্বল্পকালীন পদক্ষেপ, স্বল্পকালীন পদক্ষেপ, যেটাকে ইংরেজিতে বলে স্বল্পকালীন পদক্ষেপ বা স্থিতিশীল আনয়নকারী ব্যবস্থা যেগুলিকে বলে, যেটাকে বলে স্টেবিলাইজেশন মেজার। আর একটা ছিল দীর্ঘকালীন পদক্ষেপ। দীর্ঘকালীন হচ্ছে স্ট্রাকচারাল রিফর্মস। এই 2টা পদক্ষেপে 2টা ভাগে নিউ ইকোনমিক পলিসিটা করা হয়েছিল। এখন স্বল্পকালীন পদক্ষেপটার মধ্যে কি ছিল? স্বল্পকালীন পদক্ষেপের মধ্যে মূলত ছিল 2টা জিনিস। একটা হচ্ছে লেনদেন উদ্বৃত্তে দুর্বলতা দূর করা, দুর্বলতা দূরীকরণ, ব্যালেন্স অফ পেমেন্ট যেটাকে বলেছিলাম, ব্যালেন্স অফ পেমেন্টে যে অসাম্যতা ছিল তা দূর করা স্বল্পকালীন টার্গেট ছিল। আরেকটা ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। এই 2টা পদক্ষেপ নেওয়া হয়েছিল স্বল্পকালীন ক্ষেত্রে। লেনদেন উদ্বৃত্ত কীভাবে দূর করা যায়, মুদ্রাস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর দীর্ঘকালীন সময়ে, মানে দীর্ঘদিন সময়ে যে কাজটা হয়েছিল, যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল, তার মধ্যে একটা ছিল অর্থনৈতিক দক্ষতা। অর্থনৈতিক দক্ষতা, এফিসিয়েন্সি যেটাকে বলে। আগে অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষতার পরিমাণ কম ছিল, কারণ সরকারি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অদক্ষতার পরিচয় দিয়েছিল। আর একটা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় অর্থনীতিকে প্রতিযোগিতা সক্ষম করে তোলা, প্রতিযোগিতা সক্ষম, ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থাকে প্রতিযোগিতা সক্ষম করে তোলা। আগে কি ছিল? যা কি ছিল সবই ছিল ভারতবর্ষের ভিতরে, বৈদেশিক কোনো সম্পর্ক ছিল না, খুব একটা বেশি সম্পর্ক ছিল না। না থাকাতে কি হয়েছিল, ভারতীয় যে শিল্প বা ভারতীয় উদ্যোগগুলি ছিল এগুলি কোনো প্রতিযোগিতার সম্মুখীন হয়নি। প্রতিযোগিতার সম্মুখীন যদি না হয় তাহলে কিন্তু কোনো সময়ই দক্ষতা আসবে না। তো দক্ষতা আসতে গেলে প্রতিযোগিতা হতে হবে, এবং প্রতিযোগিতা কার সাথে হবে? বৈদেশিক রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা হবে। এই জন্য এই 2টা পদক্ষেপে নয়া অর্থনীতিটা গ্রহণ করা হয়েছিল। এখন আমরা একটা একটা করে আসছি। উদারীকরণ, বেসরকারীকরণ বা লিবারালাইজেশন,
প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশনটা কি কি পদক্ষেপে বা কি কি পদ্ধতিতে হয়েছিল। প্রথমে আমরা আসছি লিবারালাইজেশন। লিবারালাইজেশন হচ্ছে উদারীকরণ। উদারীকরণ মানে সরকারি বিভিন্ন ক্ষেত্রে সরকারি আইন এবং নিয়ন্ত্রণ বিধিমুক্ত করার মাধ্যমে সরকারি ভূমিকাকে বৃদ্ধি করানো, এটাই হচ্ছে উদারীকরণ। উদারীকরণটা হচ্ছে সরকার তার বিভিন্ন ক্ষেত্রে আগের মতো নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ আরোপ করতে পারবে না, এগুলি মুক্ত করতে হবে। এর উদ্দেশ্য ছিল মূলত তিনটা। কি কারণে লিবারালাইজেশন করা হয়েছিল? প্রথম উদ্দেশ্যটা ছিল বেসরকারি ক্ষেত্র এবং মাল্টিন্যাশনাল কোম্পানিদের উৎসাহ দেওয়া। বেসরকারি ক্ষেত্র ও এমএনসি কে উৎসাহ প্রদান। ঠিক আছে, আগে কি ছিল? আমাদের দেশে এমএনসি ছিল না, মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল না। নিউ ইকোনমিক পলিসিতে কি হয়েছে? মাল্টিন্যাশনাল কোম্পানিকে উৎসাহ দেওয়া হয়েছে এবং বেসরকারি ক্ষেত্রকে উৎসাহ দেওয়ার জন্যই মূলত এই লিবারালাইজেশন পদ্ধতি নেওয়া হয়েছিল। দ্বিতীয়ত ছিল অর্থনীতিতে প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি। প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি মানে যদি লিবারালাইজেশন হয় তখন কি হবে? মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি ভারতবর্ষে আসবে, বৈদেশিক সংস্থাগুলি ভারতবর্ষে আসবে, তখন কি হবে? নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতার আবহাওয়া সৃষ্টি হবে। প্রতিযোগিতার আবহাওয়া সৃষ্টি হলেই উন্নয়নও বৃদ্ধি পাবে, সাথে সাথে অর্থনৈতিক দক্ষতা বা এফিসিয়েন্সি এগুলিও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এফিসিয়েন্সি বৃদ্ধির মাধ্যমে কি হয়েছে? সরকার কি করেছে? যেসব দক্ষ সংস্থাগুলি ছিল তাদেরকে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে যাতে তারা আরও বেশি করে উৎপাদন করে, ভারতের কর্মসংস্থান বাড়ে এবং ভারতের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হয়। তাহলে তিনটা উদ্দেশ্য মূলত করা হয়। একটা হয়েছিল সরকারি ক্ষেত্র বা এমএনসিকে উৎসাহ দেওয়া, এদেরকে উৎসাহ দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি করা, প্রতিযোগিতার মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে অর্থনৈতিক দক্ষতা বা উৎপাদনশীলতার মধ্যে দক্ষতা বৃদ্ধি করা। এই তিনটা ছিল মূলত লিবারালাইজেশনের উদ্দেশ্য। ঠিক আছে, এখন এই লিবারালাইজেশনটা মূলত 5টা ধাপে করা হয়েছিল। ধাপগুলি কি ছিল? 5টা ধাপে করা হয়েছিল। নাম্বার 1 ছিল, প্রথম ধাপটা ছিল শিল্পক্ষেত্রে সংস্কার। শিল্পক্ষেত্রে সংস্কার ছিল প্রথম ধাপ। উদারীকরণের পথে প্রথম ধাপটা ছিল শিল্পক্ষেত্রে সংস্কার। শিল্পক্ষেত্রে সংস্কার বলতে কি বোঝায়? আমরা আগের চ্যাপ্টারে পড়েছি 1990 এর পূর্বে যত শিল্পক্ষেত্র ছিল সবগুলি ছিল সরকারি নিয়ন্ত্রণাধীন। নতুন কোনো শিল্প কারখানা তৈরি করতে হলে বেসরকারি ক্ষেত্রকে সরকার থেকে কঠোর লাইসেন্স পদ্ধতির মাধ্যমে যেতে হতো। যদি কোনো ফার্ম তার উৎপাদন বাড়াতে চায় তাহলেও সরকার থেকে পারমিশন নিতে হতো, লাইসেন্স নিতে হতো। নতুন কিছু উৎপাদন করতে গেলেও লাইসেন্স নিতে হতো। মানে কিছু লাইসেন্স পদ্ধতিটা এত কঠিন ছিল যে প্রাইভেট সংস্থাগুলি শিল্প স্থাপনে খুব একটা উৎসাহ পেত না। কিন্তু নতুন শিল্পনীতিতে কি করা হয়েছিল? নতুন শিল্পনীতিতে এই লাইসেন্স পদ্ধতি প্রায় তুলে দেওয়া হয়েছিল। নতুন করে লাইসেন্স পদ্ধতি ছিল না। অল্প কিছু শিল্পক্ষেত্র বাদে, যেমন ঔষধ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ঔষধ, তারপরে সিগারেট, তারপরে বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক পদার্থ, এরকম অ্যালকোহল, এরকম কয়েকটি ক্ষেত্র বাদ দিলে বাকি সবগুলি ক্ষেত্রেই লাইসেন্স পদ্ধতি তুলে দেওয়া হয়েছিল। শুধু এই কয়েকটা জীবনদায়ী ঔষধ বা সিগারেট বা অ্যালকোহল, যেগুলি মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এরকম জিনিসপত্রের ক্ষেত্রে সরকার কিছুটা নিয়ন্ত্রণ রেখেছিল। বাকি সবগুলি ক্ষেত্র থেকেই লাইসেন্স পদ্ধতি সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়েছিল। নতুন শিল্পনীতিতে এই লাইসেন্স পদ্ধতি শব্দটাই ছিল না, লাইসেন্স নিতে হতো না। যে কোনো সংস্থা যে কোনো জায়গার মধ্যে নতুন করে শিল্প সংস্থা করতে পারত। সেক্ষেত্রে সরকারের কোনো আগাম অনুমোদনের প্রয়োজন ছিল না। দ্বিতীয় পদ্ধতিতে কি করা হয়েছিল? রাষ্ট্রায়ত্ত যেসব সংস্থা ছিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা মানে পাবলিক সেক্টর, পরিমাণ 17 থেকে কমিয়ে
তিনে আনা হয়। আগে ছিল 17টা রাষ্ট্রায়ত্ত সংস্থা, এখন কি করা হয়, লিবারালাইজেশন পদ্ধতিতে 17টা থেকে কমিয়ে 14টাকে ব্যক্তিগত ক্ষেত্রে করে 3টাকে শুধু সরকারি নিয়ন্ত্রণে রাখা হয়। ওই 3টা পদ্ধতি ছিল, একটা ছিল বিদ্যুৎ, রেল পরিষেবা আর আণবিক ক্ষেত্র, পারমাণবিক ক্ষেত্র। এই 3টাকে শুধু সরকার নিয়ন্ত্রণ রাখা হয়, আর বাকি সবগুলি সরকার তার নিয়ন্ত্রণ তুলে দেয়। রাষ্ট্রায়ত্ত সংস্থা 17 থেকে কমিয়ে 3-এ আনা হয়। 3 নম্বর যে স্টেপটা নেওয়া হয়েছিল তা ছিল ক্ষুদ্র শিল্পের উৎপাদন অসংরক্ষিত করা। ক্ষুদ্র শিল্পের উৎপাদন অসংরক্ষিত করা। অসংরক্ষিত করা মানে আগে কি ছিল, ক্ষুদ্র শিল্প বৃহৎ শিল্প সবই ছিল সরকারি নিয়ন্ত্রণাধীন, এখন সরকারি নিয়ন্ত্রণটা কমিয়ে দেওয়া হয়। ফলে কি হয়, ক্ষুদ্র শিল্প প্রতিযোগিতার সম্মুখীন হয় এবং তাদের পণ্যের দাম বাজারের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে নির্ধারণ করা হয়। আগের মতো সরকারি নিয়ন্ত্রণ ছিল না, সম্পূর্ণভাবে তাদের নিজস্ব নিয়ন্ত্রণাধীন চলে আসে এবং বাজার ব্যবস্থার মাধ্যমে দাম এবং উৎপাদনের পরিমাণ স্থির হয়। এই 3 পদ্ধতিতে শিল্পায়নের ক্ষেত্রে সংস্কার পদ্ধতি তখন হাতে নেওয়া হয়েছিল। এইগুলো নাম্বার 1। নাম্বার 2-তে কি ছিল, এই বললাম আমরা শিল্প সংস্কার। নাম্বার 2-তে ছিল আর্থিক ক্ষেত্রে সংস্কার। আর্থিক ক্ষেত্রে সংস্কার, ইকোনমিক্স রিফর্মস। আর্থিক ক্ষেত্রে সংস্কারে কি করা হয়, এক্ষেত্রে প্রথমে যে স্টেপটা নেওয়া হয় তা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভূমিকাকে, আগে ছিল কন্ট্রোলার থেকে এখন হয়ে গেল ফ্যাসিলিটেটর। আগে ছিল নিয়ন্ত্রক থেকে এখন হয়ে গেল সহায়তাকারী। কন্ট্রোলার টু ফ্যাসিলিটেটর। আগে কি ছিল, কোনো ব্যক্তিগত ব্যাংকের পরিমাণ খুব কম ছিল, যে কোনো ব্যাংক যদি তার শাখা করতে হয় বা কোনো ধরনের ইন্টারেস্টের ব্যাপারে সব কিছু আরবিআই নিয়ন্ত্রিত ছিল। আরবিআই যা বলতো বাকি ব্যাংকগুলিও তাই করতো। কিন্তু নতুন লিবারালাইজেশন পদ্ধতিতে কি নিউ ইকোনমিক পলিসিতে আরবিআইয়ের ভূমিকাটা আগে যেটা ছিল নিয়ন্ত্রক, কন্ট্রোল করতো, সেটা থেকে হয়ে গেল সহায়তাকারী, ফ্যাসিলিটেটর। এখন কি হলো, আরবিআই নতুন করে ব্যাংক করার ক্ষেত্রে কোনো ধরনের পারমিশনের ব্যাপার রাখেনি, সুদের হার তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল এবং ব্যাংক নিজের ইচ্ছামতো বা নিজের প্রয়োজন অনুসারে তাদের শাখা বিস্তার বা সুদের পরিমাণ নিয়ন্ত্রণ সবকিছু ব্যাংক তার নিজের ইচ্ছামতো করতে পারত। এর ফলে কি হয়, তখন ভারতবর্ষে নতুন করে ব্যক্তিগত ব্যাংকগুলি প্রবেশ করে এবং বৈদেশিক ব্যাংকগুলিও ভারতবর্ষে বাজার দখল করতে শুরু করে। যেমন আইসিআইসিআই, এরকম অনেকগুলি ব্যাংক তখন ভারতবর্ষে নতুন করে আসে, যেগুলো আগে যখন ছিল না। এগুলি সব হচ্ছে ব্যক্তিগত ব্যাংক। দ্বিতীয় যে স্টেপটা নেওয়া হয়েছিল, প্রাইভেট সেক্টর ব্যাংক স্থাপন করা হয় নিউ ইকোনমিক পলিসিতে। আগে সবই ছিল সরকার নিয়ন্ত্রণাধীন, আরবিআই নিয়ন্ত্রণাধীন। এখন কি হচ্ছে, প্রাইভেট সেক্টর ব্যাংক, যেমন আইসিআইসিআই একটা প্রাইভেট সেক্টর ব্যাংক, আইসিআইসিআই, এইচএসবিসি, এই ব্যাংকগুলি তখন ভারতে প্রবেশ করে, যেগুলো আগে ভারতের বাজারে ছিল না। তৃতীয় ছিল বৈদেশিক বিনিয়োগ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়িয়ে 50% করা হয়। ব্যাংকের ক্ষেত্রে আগে বৈদেশিক বিনিয়োগ ছিল না, এখন বৈদেশিক বিনিয়োগের পরিমাণটা বাড়িয়ে 50% করে নেওয়া হয়। আগে ছিল অনেক কম বা ছিলই না বেশিরভাগ ক্ষেত্রে, এখন তা বাড়িয়ে দেওয়া হয়। আর ছিল আরবিআইয়ের অনুমোদন ছাড়াই এখন ব্যাংক স্থাপন করা যেত। আরবিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাংক স্থাপন, যেটা আগে কখনোই ছিল না। এখন নতুন অর্থনৈতিক ব্যবস্থায় আরবিআইয়ের ভূমিকাটা একদম ছোট করে দেওয়া হয়। আগে আরবিআই ছিল নিয়ন্ত্রকের ভূমিকায়, এখন হয়ে গেল সহায়তাকারীর ভূমিকায়। আরবিআই এখন আগের মতো কন্ট্রোল করে না, আরবিআই সবাইকে সহায়তা করে। আগে যেটা নিয়ন্ত্রণ করতো, এখন রিজার্ভ ব্যাংক ব্যক্তিগত ব্যাংকে সহায়তা করেছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পরিমাণ 50% বাড়িয়ে দিয়েছে এবং নতুন ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে আরবিআই স্বচ্ছ ভূমিকা নিয়েছে বা সহজ সরল ভূমিকা নিয়ে নিয়েছিল। এই ছিল আর্থিক ক্ষেত্রে সংস্কার, যেটা আর্থিক ক্ষেত্রে আগে সম্পূর্ণভাবে রিজার্ভ ব্যাংক বা সরকার নিয়ন্ত্রিত ছিল, এখন বেশিরভাগ ক্ষেত্রেই সরকার বা রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণটা কমিয়ে ফেলা হয়। 3 নম্বরটা ছিল
3 নম্বর যেটা নেওয়া হয়েছিল কর ব্যবস্থা সংস্কার, ট্যাক্স রিফর্ম। ঠিক আছে, আগে কি ছিল, ট্যাক্সের পরিমাণটা ছিল ভারতবর্ষে খুব বেশি, ট্যাক্সের পরিমাণটা বেশি ছিল এবং ডাইরেক্ট ট্যাক্স প্রত্যক্ষ করের পরিমাণটা ছিল বেশি, পরোক্ষ করের পরিমাণ ছিল কম। প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা আমরা ম্যাক্রোর লাস্ট চ্যাপ্টারটার মধ্যে পড়ব। ইনকাম ট্যাক্স বা এরকম প্রত্যক্ষ করের পরিমাণ বেশি ছিল, প্রত্যক্ষ করের পরিমাণ বেশি এবং সিস্টেমটাও ছিল খুব কমপ্লিকেটেড হওয়াতে কি হতো, বেশিরভাগ মানুষের মধ্যে কর ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল, ট্যাক্স ইভেশন। তখন যেটা ছিল ট্যাক্স ইভেশন, কর ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে তখন ছিল। মানুষ কি করতো, ট্যাক্স না দিয়ে কীভাবে থাকা যায় সেই চেষ্টা করতো। এতে করে কি হতো, সরকারের রাজস্ব আয় ছিল কম এবং সরকারের ব্যয় ছিল বেশি, 1990-এর দশকের আগের পরিচয়ে। কিন্তু নতুন কর ব্যবস্থায় কি করা হলো, প্রত্যক্ষ করের পরিমাণটা এই ডিরেক্ট ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দেওয়া হলো, যাতে করে মানুষ কর ফাঁকি কম দেয়। কর ফাঁকির পরিমাণটাও আস্তে আস্তে কমে গেল, কারণ ট্যাক্সের পরিমাণ কমে গেছে, মানুষ ট্যাক্স দিতে উৎসাহ বোধ করছে। তারপরে কি হলো, ট্যাক্স রেটটাকে কমিয়ে দেওয়া হলো, ট্যাক্স রেটটা কমিয়ে দেওয়া হলো এবং যারা সঞ্চয় করত তাদের সঞ্চয়ে উৎসাহ দেওয়া হলো। ঠিক আছে, ট্যাক্স রেট যদি কমে যায় তাহলে মানুষের ট্যাক্স কম দিতে হতো এবং মানুষ সেভিংস বেশি করে করতে পারত। তখন মানুষ কি দেখলো, আমি স্বল্প পরিমাণ ট্যাক্স যদি দিয়েও দেই, আমার সঞ্চয়ে খুব একটা প্রভাব হচ্ছে না, আমার সঞ্চয় বাড়ছে। তাহলে কি হলো, মানুষের মধ্যে ট্যাক্স দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেল এবং ট্যাক্স প্রদান ব্যবস্থাকে সরলীকৃত করা হলো, সরলীকৃত ট্যাক্স সিস্টেম। আগে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের কাঠখড় পোহাতে হতো, অনেক ধরনের অফিসে যোগাযোগ করতে হতো। এখন কি হলো, আমরা আমাদের মোবাইল থেকেই আমরা ট্যাক্স দিয়ে দিতে পারি বা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি গিয়ে আমরা ট্যাক্সটা প্রদান করতে পারি। তাহলে কি হলো, মানুষের হয়রানির শিকার হতে হলো না, ট্যাক্সটা হয়ে গেল কম, ট্যাক্স রেটটা গেল কমে এবং ট্যাক্সটা দেওয়াও ইজি হয়ে গেল। এতে কি হলো, আস্তে আস্তে মানুষের ট্যাক্স দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়ে গেল। চতুর্থ যে স্টেপটা নেওয়া হয়েছিল, ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে, অপ্রত্যক্ষ করের ক্ষেত্রে, এক দেশ ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এবং ওয়ান মার্কেট, এই পদ্ধতি নেওয়া হয়। ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন, ওয়ান মার্কেট, এটা কি বলে, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা 1916 থেকে মূলত স্টার্ট হয়, 2017 থেকে যেটা স্টার্ট হয়। এতে কি হয়, ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রেও সরাসরি সরকার ইনডিরেক্ট ট্যাক্সটা গ্রহণ করতে পারত এবং ইনডিরেক্ট ট্যাক্সের পরিমাণও বৃদ্ধি পেয়ে গেল। যেমন বিক্রি করে একটা ইনডিরেক্ট ট্যাক্স, এখন এক দেশ এক জাতি এক ট্যাক্স এবং এক মার্কেট হয়ে গেল সমস্ত দেশের ক্ষেত্রে। যার ফলে আগে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে প্রত্যক্ষ কর নিয়ে একটা বিরোধ বা এটা মনোমাননের ব্যাপার ছিল। এখন নতুন এই ব্যবস্থায় সেই পদ্ধতি উঠে গেল, এখন সারা দেশে একই ধরনের অপ্রত্যক্ষ কর চালু হলো, যার ফলে সরকারের কর থেকে আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। ইনডিরেক্ট ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, ডিরেক্ট ট্যাক্স কমে গেছে, ট্যাক্স দেওয়ার সিস্টেমটা সরল করা হয়েছে, যার ফলে সরকারের ট্যাক্সের কালেকশনও বেড়ে গেছে। চতুর্থ যে ব্যাপারটা স্টেপটা নেওয়া হয়েছিল সেটা ছিল বৈদেশিক মুদ্রা সংস্কার। বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্কার। ঠিক আছে, আমরা পড়েছিলাম যে ক্রাইসিসগুলি তৈরি হয়েছিল এর মধ্যে ভারতবর্ষ সরকারের হাতে বৈদেশিক মুদ্রা ভান্ডারে ঘাটতি দেখা দিয়েছিল, ফলে লেনদেন উদ্বৃত্ত ঘাটতি দেখা দিয়েছিল। এই জন্য প্রথমেই যে সরকার যে স্টেপটা নিয়ে হয়েছিল এটা ছিল ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন মানে অবমূল্যায়ন। ভারত সরকার অবমূল্যায়ন পদ্ধতি গ্রহণ করেছিল, ডিভ্যালুয়েশন অফ ইন্ডিয়ান রুপি, ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন। অবমূল্যায়ন মানে সরকার যখন ইচ্ছা করে দেশের
মুদ্রার বিনিময় হার হ্রাস করে দেয়। যেমন আগে ছিল মনে করলাম ₹60 পার ডলার, $1 দিয়ে 60 টাকা পেয়ে যেত, এখন হয়ে গেল ₹70 পার ডলার, মানে ভারতীয় টাকার অবমূল্যায়ন হয়ে গেল। অবমূল্যায়ন মানে আগের তুলনায় আমাদের বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে, মানে আমাদের দেশের মুদ্রার মান কমে গেল। এতে করে কি হলো, আমাদের দেশের মুদ্রার মান যখন কমে যাবে তখন কি হবে, আমাদের রপ্তানির পরিমাণ বাড়বে, আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে, এবং আমাদের ইম্পোর্ট আমদানি কমে যাবে। তাহলে আমাদের এক্সপোর্ট যদি বাড়ে, ইম্পোর্ট যদি বাড়ে তাহলে কি হবে, আমাদের বৈদেশিক মুদ্রা সঞ্চয় বাড়বে। আবার ইম্পোর্ট যদি কমে, আমাদের বিদেশের হাতে বেশি টাকা ফেরত দিতে হবে না, তার মানে কি আমাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার শক্তিশালী হবে। এখন অবমূল্যায়নের ফলে কিভাবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টটা প্রভাবিত হয়, এটা ডিটেলস আমরা লাস্ট চ্যাপ্টারটা পড়বো ম্যাক্রো, তবে একটু শর্টে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ₹60 পার ডলার থেকে $70 পার ডলার হয়ে গেল। এখন আমরা আগে 60 টাকা দিয়ে যে জিনিস পেতাম, এখন আমাদের সেই জিনিসটা কিনতে হয় কত দিয়ে, 70 টাকা দিয়ে কিনতে হচ্ছে। মানে কি বিদেশি জিনিসের দাম বেড়ে গেল, ফলে কি হবে, আমাদের ইম্পোর্ট, আমাদের আমদানি কি হবে, কমে যাবে। আমরা বিদেশ থেকে কিনবো না, আমাদের বেশি টাকা দিয়ে বিদেশি জিনিস কিনতে হচ্ছে। উল্টা দিকে চিন্তা করে দেখো, আগে বিদেশিরা $1 দিয়ে ভারতবর্ষ থেকে 60 টাকা দামের জিনিস পেত, এখন তারা $1 দিয়ে 70 টাকা দামের জিনিস পাচ্ছে। মানে কি আগের তুলনায় বেশি জিনিস পাচ্ছে, যেহেতু ভারতীয় টাকার দাম কমে গেছে। তার মানে কি ভারতীয় জিনিস তখন বিদেশিদের কাছে সস্তা হয়ে গেল। সস্তা হয়ে গেলে কি করবে, তারা আমাদের থেকে বেশি বেশি জিনিস কিনবে, মানে কি আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে। তাহলে আমাদের এক্সপোর্ট যদি বেড়ে যায় তখন কি হবে, আমাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার সঞ্চয় বাড়বে, এবং আমাদের এই যে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের যে ঘাটতিটা ছিল সেটা দূর হবে। তাহলে এটা ছিল একটা পদ্ধতি, অবমূল্যায়ন পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতিটা ছিল, ভারতবর্ষ আগে ছিল স্থির বিনিময় হার। স্থির বিনিময় হার মানে লেনদেন যে করা হতো, ফরেন এক্সচেঞ্জে লেনদেন হতো, এটার মধ্যে বিনিময় হারটা ছিল স্থির, ফিক্সড, দীর্ঘদিন স্থির ছিল। কিন্তু নতুন সংস্কার পদ্ধতিতে কি হয়, এটাকে ফ্লেক্সিবল করা হয়। ফ্লেক্সিবল বিনিময় হার বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট মানে যে রেটটা প্রত্যেক দিন চাহিদা যোগানের উপর ভিত্তি করে আপ ডাউন করতো, যার ফলে বিনিময় হারটা অনেকটা সরল হয়ে যায়, আগের মতো ছিল না। ফলে সরকারের ঘাটতিও কম হতো এবং বৈদেশিক মুদ্রা সংস্থানও বাড়তো। এখন এই স্থির বিনিময় হার, ফ্লেক্সিবল বিনিময় হারটা এখন ডিটেলস এখানে বলছি না, এটা আমরা ম্যাক্রো চ্যাপ্টারের মধ্যে পড়বো। আপাতত এটা তোমরা মনে রাখলেই চলবে, ঠিক আছে? ম্যাক্রো চ্যাপ্টার 5 এর মধ্যে এটা আছে। তাহলে এই দুই পদ্ধতিতে কি করা হয়েছিল, বৈদেশিক মুদ্রা ভাণ্ডারটাকে শক্তিশালী করা হয়েছিল। 5 নম্বর যে ধাপটা ছিল সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য নীতির সংস্কার। বৈদেশিক বাণিজ্য নীতির সংস্কার, ঠিক আছে? আগে বৈদেশিক বাণিজ্যটা ছিল খুবই কম মানে আমদানি রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণ ছিল। ইচ্ছা করলে যে কেউ আমদানি, যে কেউ রপ্তানি করতে পারতো না। কিন্তু নতুন সংস্কার নীতিতে কি করা হলো, আমদানি রপ্তানি ব্যাপারটাকে অনেকটাই সরল করে দেওয়া হলো। সরল মানে ইম্পোর্ট ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি বা ইম্পোর্ট ট্যাক্স যেটাকে বলে, আর এক্সপোর্ট ডিউটি অনেকটাই কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে? অনেকটাই কমিয়ে দেওয়া হলো। আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক কমিয়ে দেওয়া হলো। শুল্ক মানে ট্যাক্স। এখন আমদানি রপ্তানি শুল্ক যদি কমিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি আমদানি এবং রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে বৈদেশিক বাণিজ্যটা সরল হয়ে গেল, আমদানি রপ্তানিটা আগের তুলনায় অনেকটাই সহজতর হয়ে গেল। আগে আমদানির ক্ষেত্রে কঠোর লাইসেন্সিং পদ্ধতি ছিল, এখন ইম্পোর্ট লাইসেন্সিং প্রায় তুলে দেওয়া হয়। অ্যাবলিশ করে দেওয়া হয় ইম্পোর্ট লাইসেন্সিং ক্ষেত্রে। আগে যে আমদানি ক্ষেত্রে যে লাইসেন্স নিতে হতো, এখন লাইসেন্স পদ্ধতি প্রায় বিলোপ করে দেওয়া হয়, এক্সেপ্ট ফিউ কেসেস। কয়েকটা ক্ষেত্রে আমদানির উপর নিয়ন্ত্রণ রাখে সরকার, বেশিরভাগ ক্ষেত্রে আমদানির উপর নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়। আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে এক্সপোর্ট ও ইম্পোর্টের পরিমাণগত দিক থেকে যে বাধাগুলি ছিল, পরিমাণগত বাধা দূর করে দেওয়া হয়। পরিমাণগত বাধা সব তুলে দেওয়া হয়।
ঠিক আছে, পরিমাণগত যে বাধা ছিল সব তুলে দেওয়া হয়। পরিমাণগত বাধা মানে আগে আমদানি রপ্তানি যাও করা হতো তার ক্ষেত্রে পরিমাণ নির্দিষ্ট ছিল, যে কোনো ব্যক্তিগত সংস্থা এর বেশি আমদানি করতে পারবে না, এর বেশি রপ্তানি করতে পারবে না। এখন কি করা হলো, আমদানি রপ্তানির পরিমাণগত যে কোটাটা ছিল সবটা তুলে দেওয়া হলো। এখন আমদানি রপ্তানির উপর কোনো বিধিনিষেধ রইল না, এবং সরকারি এবং বেসরকারি ক্ষেত্র যে পরিমাণ ইচ্ছা রপ্তানি করতে পারবে, যে পরিমাণ ইচ্ছা আমদানি করতে পারবে। কিছু বিধিনিষেধ এক্সেপশনাল কেস ছিল, এগুলি বাদে বেশিরভাগ ক্ষেত্রেই আমদানি রপ্তানির উপর নিয়ন্ত্রণ উঠে যায়। তার ফলে কি হলো, আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে দেশীয় শিল্পের উন্নয়ন সম্ভব হলো। এখন বিদেশ থেকে আমরা সস্তায় আমদানি কারিগরি পদ্ধতি বা যে কাঁচামালগুলি আমাদের দেশে নেই, উৎপাদন হয় না, এগুলি আমরা সহজে আনতে পারতাম, আগে যেটা সম্ভব ছিল না। এবং আন্তর্জাতিক একটা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয়। বৈদেশিক অনেক সংস্থা ভারতবর্ষে আসে এবং তারা তাদের টেকনোলজি নিয়ে আসে। ভারত সরকারও এই টেকনোলজি গ্রহণ করে, কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় ব্যক্তিগত সংস্থাগুলিও তা গ্রহণ করে। পরে কী হয়, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয় এবং ভারতবর্ষের নিজস্ব যে শিল্পগুলি ছিল তারাও সস্তায় কাঁচামাল পেয়ে যেত, সস্তায় টেকনোলজি পেয়ে যেত। ফলে ভারতবর্ষের অর্থনৈতিক দিক দিয়ে এটা অনেকটাই লাভবান হয়। তাহলে এই ছিল লিবারালাইজেশনের যে 5টা ধাপ। প্রথম ধাপটা ছিল শিল্পক্ষেত্রে বিনিয়ন্ত্রণ, দ্বিতীয় ধাপটা ছিল আর্থিক ক্ষেত্রে সংস্কার, তৃতীয়টা ছিল কর ব্যবস্থা সংস্কার, চতুর্থটা ছিল বৈদেশিক মুদ্রা সংস্কার, পঞ্চমটা ছিল বৈদেশিক বাণিজ্য সংস্কার। এই 5টা পদ্ধতিতে ভারতে লিবারালাইজেশন বা উদারীকরণ পদ্ধতিটা কার্যকর করা হয়। ঠিক আছে, আপাতত আজকে এদূর পর্যন্ত আমরা করাচ্ছি। তোমরা পয়েন্টগুলি খাতার মধ্যে লিখে নাও, আমি যেটা লিখেছি, তাহলে পড়ার সময় সুবিধা হবে। চ্যাপ্টারটা একটু কমপ্লিকেটেড, অনেকটা লম্বা, তাহলে পয়েন্টগুলি যখন হাতের কাছে থাকবে তখন পড়ার সময় খুব সুবিধা হবে, নাহলে ডিটেলস বারবার সবগুলি পড়তে হবে। ঠিক আছে, পার্ট বিটা করানোর পরে আমি কোশ্চেন আনসারগুলি সবগুলি দিয়ে দেবো। ওকে, ভালো থাকবে সবাই।